আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মোস্তফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র একাদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করি শুরু করছি আজকের গল্প অপারেশন এক্স ফাইল। আজ থাকলো প্রথম পর্ব। সেবার অক্টোবরে কর্নেলের সঙ্গে বুরুডি বন বাংলোয় দিন পাঁচেক কাটিয়ে ফিরে আসছিলাম। বন দপ্তরের জিপ গাড়ি আমাদের স্টেশন চত্বরে নামিয়ে দিয়ে দ্রুত উধাও হয়ে গেল। কর্নেলের বকশিসের তোয়াক্কা করল না ড্রাইভার। বুঝতে পারলাম এই অবেলায় বেচারাকে 15 কিলোমিটার দুর্গম রাস্তায় পাড়ি দিতে হবে, তাই এই ব্যস্ততা। ছোট্ট রেল স্টেশনটির নাম রুহা। আপে আজমগড় থেকে ডাউনে লাখানপুর জংশন পর্যন্ত প্রায় 30 কিলোমিটার এই ন্যারো গেজ রেলপথের সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং রেলপথের তুলনা করা চলে। আমরা লাখানপুর পৌঁছে হাওড়াগ্রামে ট্রেন ধরব রাত 9:40। রুহায় আজমগড় থেকে ট্রেন আসার কথা 5:20। এখন প্রায় 4টে বাজে। কাছাকাছি আদিবাসীদের একটা বসতি গাছপালার আড়ালে ঢাকা পড়েছে। স্টেশন নিঝুম, জনহীন। কর্নেল সারা পথ গম্ভীর ছিলেন। একটা ইংরেজি দৈনিকে বুরুডি জঙ্গলে এক বিশেষ প্রজাতির অর্কিডের সচিত্র প্রতিবেদন বেরিয়েছিল। স্থান নির্দেশও ছিল, কিন্তু উনি কদিন ধরে তন্ন তন্ন খুঁজে তা আবিষ্কার করতে পারেননি। ওর শেষমেশ সিদ্ধান্ত হলো আজকাল রঙিন বিজ্ঞাপনের জন্য খবরের কাগজে যে ক্রোড়পত্র বেরোয় তাতে নানা রকমের লেখা দিয়ে বাকি জায়গা ভরাট করতে হয়। অতএব যিনি এটি লিখেছেন তিনি বুরুডি না এসেই কোনো পুরানো বই থেকে পুরোটাই টুকেছেন, সম্ভবত কোনো বিদেশি পর্যটকের বই। আর ছবি, অর্কিডের রঙিন ছবির বই বাজারে মেলে। গম্ভীর মুখে স্টেশনের বারান্দায় উঠেই কর্নেল থমকে দাঁড়ালেন। বললাম, কিছু ফেলে এসেছেন নাকি? না, কপালে দুর্ভোগ আছে যন্ত। কেন বলেন তো? কর্নেল স্টেশন সংলগ্ন চায়ের দোকানটা ঝাঁপের দিকে আঙুল তুলে বললেন, দেখেছো? হেসে ফেললাম। চা ফা খাওয়া যাবে না, এই তো জংশনে গিয়ে খাবেন। মনে হচ্ছে জংশনেও খাওয়া হবে না, বলে কর্নেল স্টেশন ঘরের দরজায় গিয়ে উকি দিলেন। দেখলাম পাশে একটা প্রকাণ্ড সিন্দুকের ওপর এক রেলকর্মী নাক ডাকিয়ে এই অবেলায় ঘুমোচ্ছে। প্ল্যাটফর্মে মানুষজন নেই। কর্নেলকে দেখে ভেতর থেকে রেলকোট পরা স্টেশন মাস্টার বেরিয়ে এসে বললেন, গত রাত্রের বৃষ্টিতে আপে এক জায়গায় পাহাড়ের ধস ছেড়ে লাইনের উপর পড়েছে। জংশন থেকে লোকজন গেছে। ধস সারতে 2 দিন লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। ভদ্রলোক নির্বিকার মুখে কথাগুলি বলে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালেন। কর্নেল তুম্ব মুখে চুরুট ধরিয়ে তার কাছে গেলেন। বললেন, জংশন এখান থেকে সম্ভবত বেশি দূরে নয়। স্টেশন মাস্টার বললেন, অন্তত 6 কিলোমিটার। তবে যদি পায়ে হেঁটে যাওয়ার কথা ভাবেন আমি নিষেধ করব। কেন? দুধারে ঘন জঙ্গল, তাছাড়া বিকেলের দিকে মাঝে সাঝে বুনো হাতির দল এসে লাইনে দাঁড়িয়ে থাকে। কর্নেল বাইনোকুলারে ডাউনে কিছু দেখতে থাকলেন। আমি স্টেশন মাস্টারকে বললাম, হাতিরা নিশ্চয়ই সকালের দিকে রেল লাইনে অবরোধ করতে আসে না। স্টেশন মাস্টার একই ভঙ্গিতে বললেন, কিছু ঠিক নেই, তবে বিকেলেই ওদের উৎপাত বেশি। তাহলে বরং রাত্রিটা আমরা স্টেশনে কাটাতে পারি, তাই না? প্রচণ্ড মশা, বাড়িতে মশারি থাকলে দিতাম, নেই। স্টেশন মাস্টার লোকটিকে রোবট বলে মনে হচ্ছে। কথাবার্তা হচ্ছিল ইংরেজিতে। উচ্চারণ শুনে এবং কাছ থেকে খুঁটিয়ে দেখে এতক্ষণে মনে হলো উনি অ্যাংলো ইন্ডিয়ান। গায়ের রং তামাটে, চোখের তারা ঈষৎ নীল। ওর সঙ্গে ভাব জমানোর জন্য নাম জিজ্ঞেস করতে যাচ্ছি। কর্নেল বললেন, ওখানে কয়েকটা বাড়ি দেখলাম, ওটা কি কোনো টাউনশিপ?
স্টেশন মাস্টার বললেন, টাউনশিপ নয়, রিসর্ট এলাকা। নিচের দিকে একটা লেক আছে, নানা জায়গা থেকে ধনী লোকেরা এসে ওখানে বাড়ি করেছে। আপনারা ওখানে গিয়ে চেষ্টা করে দেখতে পারেন। বরাত ভালো হলে জংশনে পৌঁছানোর ব্যবস্থা হয়ে যেতেও পারে। কর্নেল বললেন, এসো জয়ন্ত। রেল লাইন ধরে দুজনে হেঁটে চললাম। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর দেখলাম একটা সংকীর্ণ পিচ রাস্তা রেল লাইন পেরিয়ে চড়াইয়ে উঠে গেছে এবং উঁচু জমির ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দর ছবির মতো কয়েকটা বাড়ি। সবগুলোই একতলা এবং নতুন। বিকেলের আলোয় ঝলমল করছে রং বেরঙের বাড়ি আর সুদৃশ্য সব লন। শুধু একটা বাড়ি দোতলা এবং পুরানো। এই বাড়িটার শেষ দিকটায় গাছপালার আড়ালে কিছুটা ঢাকা পড়েছে। আমরা পিচ রাস্তা ধরে হেঁটে গেলাম। আসবার দিন এই বাড়িগুলো চোখে না পড়ার কারণ তখনও শেষ রাতের অন্ধকার এবং কুয়াশা ছিল। কর্নেল বাইনোকুলার তুলে একবার দেখে নিয়েই হাসি মুখে বললেন, বরাত আমাদের আশা করি ভালো জয়ন্ত। দোতলা বাড়ির গেটের ফলকে বাংলায় লেখা আছে মৃন্ময়ী ভবন। বলেন কি? এতে অবাক হওয়ার কিছু নেই। এ তো বিহার। এক সময় বাঙালি ভারতের কোন মুল্লুকে না ডেরা পেতেছিল। চলে এসো, প্রবাসী বাঙালি অতিশয় সজ্জন। পিচ রাস্তাটা এই বাড়ির সামনে দিয়ে বাঁক নিয়ে পূর্বে এগিয়েছে। মৃন্ময়ী ভবনের গেটের কাছে গিয়ে দাঁড়াতেই কুকুরের গর্জন শোনা গেল। তারপর মধ্যবয়সী নাদুস নুদুস গরনের হাফ প্যান্ট হাফ শার্ট পরা গুফো একটা লোক এগিয়ে এসে কর্নেলকে দেখা মাত্র কেন কে জানে সেলাম ঠুকলো। সে বিনীতভাবে হিন্দিতে বলল, আপনারা কোথা থেকে আসছেন স্যার? কর্নেল বললেন, কলকাতা থেকে। সে গেট খুলে দিয়ে বলল, আসুন, সেন সাহেব আছেন, ওরা পরশু এসেছেন। উনি বলছিলেন কলকাতা থেকে কারা সব আসবেন। ঢুকে দেখি অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া গ্যারেজে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। পোর্টিকো বাড়িটার পূর্ব দিকে। পূব দক্ষিণ জুড়ে বিশাল লন, ফুল বাগিচাও আছে। পূবের লনে ঘাসের উপর বেতের চেয়ার টেবিল পাতা। তাতে দুজন যুবক, 2 যুবতী এবং একজন ঝকঝকে চেহারার প্রৌঢ় বসেছিলেন। আমাদের দেখে প্রৌঢ় ভদ্রলোক উঠে দাঁড়ালেন। যুবক যুবতীরা মুখ ফেরালো। কর্নেল বললেন, মিস্টার সেন যাদের প্রতীক্ষা করছেন, দুর্ভাগ্যক্রমে আমরা তারা নই। তো বাই এনি চান্স বিখ্যাত ভূতত্ত্ববিদ মিস্টার B.K. সেনের সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক আছে? উনি আমার দাদা ছিলেন বলে ভদ্রলোক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। আপনারা? কর্নেল তার কথার উপর একটু হেসে বললেন, আমরা দুর্ভোগে পড়ে আপনার এখানে এসেছি, এই আমার পরিচয়। বলে উনি পকেট থেকে একটা নেম কার্ড বের করে দিলেন। কর্নেল নীলাদ্রি সরকার, নেচারিস্ট। কার্ডটা পড়ে সেনা সাহেব হাঁক দিলেন, রাম সিং, জলদি আও এক কুর্সি লাও। আপনি বসুন কর্নেল সরকার। কর্নেল বললেন, আমার এই তরুণ বন্ধুর নাম জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। সেই লোকটি আরেকটি বেতের চেয়ার এনে দিল। একটা চেয়ার অবশ্য খালি ছিল। আমার বসবার পর কর্নেল সংক্ষেপে আমাদের দুর্ভোগের কথা বললেন। সেন সাহেব সহাস্যে বললেন, আমার সৌভাগ্য যে আপনাদের মতো অতিথি পেলাম। তাছাড়া আপনি আমার দাদার পরিচিত। দাদা এ বাড়িতে এসে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। খবরের কাগজে পড়ে খুব মর্মাহত হয়েছিলাম। তবে উনি যে এখানে মারা যান খবরে তার উল্লেখ ছিল না। ও কথা থাক, এবার পরিচয় করিয়ে দিই এদের সঙ্গে। এ হলো আমার ছেলে তন্ময়, আমার বৌমা বনশ্রী, তন্ময়ের বন্ধু সৌমিত্র, আর আমার ভাগ্নি সুদেশনা। সুদেশনা বলে উঠল, ছোট মামা, আপনি কিন্তু এখনো নিজের পরিচয় ওদের দেননি। তাই বুঝি? সেন সাহেব হেসে উঠলেন, আমি S.K. সেন, সনৎ কুমার সেন। কর্নেল বললেন, আমার যেন মনে পড়ছে আপনার দাদা বলেছিলেন তার ছোট ভাই পশ্চিম জার্মানিতে থাকেন। আমার সঙ্গে ওর শেষ দেখা দিল্লিতে একটা সেমিনারে, প্রায় বছর 2 আগের কথা। উনি বলেছিলেন বিহারের একটা খনি এলাকায় আপনার ঠাকুরদার কয়েকটা খনি ছিল। 3টে খনি ঠাকুরদার আমলেই নিঃশেষ হয়ে গিয়েছিল। বাকি 2টো গভর্নমেন্ট নিয়ে নেন। এই বাড়িটা ঠাকুরদার C.K. সেনের নামে তৈরি। এখানে আমার ছোটবেলা কেটেছে। তন্ময় বলল, বাবা, তুমি কিন্তু গেস্টদের আপ্যায়নের কথা ভুলে গেছো। সরি, ভেরি সরি। সেন সাহেব হাঁক দিলেন, রাম সিং। বনশ্রী উঠে দাঁড়ালো, আমি যাচ্ছি। কর্নেল সাহেব,
হট না কোল্ড? সুদেষ্ণা মিটিমিটি হেসে বলল, হট, এবং অবশ্যই কফি। আমি জানি কর্নেল সাহেব কফির ভক্ত। কর্নেল বললেন, মিস্টার সেন, আমার বিশ্বাস আপনার ভাগ্নি আমাকে চেনেন। চিনি মানে? সুদেষ্ণা বলল, ভীষণ জানি, বিশেষ করে সাংবাদিক জয়ন্তবাবুর লেখার আমি ফ্যান। ওর লেখাতেই আপনার চেহারার বর্ণনা থাকে, কাজেই দুজনকেই দেখা মাত্র চিনতে পেরেছিলাম। তন্ময় বলল, কি আশ্চর্য, তবু তুমি চুপচাপ মুক্তি বুঝে বসেছিলে? বনশ্রী বলল, তিতি সবসময় একটি করে স্টান্ট দেয়। বুঝলাম। সুদেষ্ণার ডাকনাম তিতি। বনশ্রী তাকে টেনে নিয়ে বাড়ির দিকে চলে গেল। সেন সাহেব বললেন, কান্দাতে যখনই আসি একটা না একটা নাটকীয় ঘটনা ঘটে যায়। এবারও ঘটলো তাহলে। গত মার্চে ঠিক আপনাদের মতোই আমার দাদার এক বন্ধু এসে হাজির। তিনি একজন ফিল্ম ডাইরেক্টর। শুটিংয়ের লোকেশন দেখতে বুরুডি গিয়েছিলেন, সঙ্গে ওর অ্যাসিস্ট্যান্ট আর ক্যামেরাম্যান ছিলেন। রুহা নদীর প্রপাতের কাছে ওর একটা গুন্ডা হাতির পাল্লায় পড়েন। বেগতিক দেখে ওদের ভাড়া করা জিপ গাড়ি ড্রাইভার গাড়ি নিয়ে উদাও হয়ে যায়। ভাগ্যে সাথীদের লক্ষ্য ছিল ওই গাড়িটা। তিনজনে পাহাড় জঙ্গলের মধ্যে দিশে হারা হয়ে রাত দুপুরে দৈবাত কান্দ্রাতে এসে পড়েন। সনদ সেন খুব রসিক মানুষ। কথাগুলো বলতে বলতে হেসে অস্থির হলেন। কর্নেল বললেন, রুহা প্রপাতের কথা শুনেছিলাম, কিন্তু যাওয়া হয়নি। আসলে সেই অর্কিডের খোঁজে আমি অন্য এলাকায় ঘুরছিলাম। অবশ্য এই কান্দ্রার কথা জানতাম না। মিস্টার সেন উঠে দাঁড়িয়ে দক্ষিণে আঙুল তুলে বললেন, ওই লেকটার নাম কান্দ্রা। ওটা রুহা নদীর অববাহিকায় একটা প্রাকৃতিক জলাধার বলা চলে। তবে দাদা বলতেন ওটা প্রাগৈতিহাসিক যুগের একটা আগ্নেয়গিরির ক্রেটার। কর্নেলও উঠে দাঁড়িয়ে বাইনোকুলারে লেকটা দেখতে দেখতে বললেন, অপূর্ব, প্রচুর জল হাঁস দেখতে পাচ্ছি। মাই গুডনেস, একজোড়া সেক্রেটারি বার্ড। উনি বাইনোকুলার চোখে রেখে দক্ষিণের নিচু পাঁচিলের দিকে এগিয়ে গেলেন। আমার অস্বস্তি হচ্ছিল। নেশার ঘোরে পাঁচিল ডিঙিয়ে উধাও না হয়ে যান। দিনের আলো দ্রুত কমে আসছে। এই বাড়িটা উঁচুতে বলে লালচে রোদের রং পড়েছে লনের এদিকটায়। তন্ময় আমাকে বলল, উনি অর্নিথোলজিস্ট নাকি? বললাম, মুখে দাড়ি থাকলেও ওকে অবশ্য পক্ষী বিশারদ দ্বিতীয় সালিম আলী বলা যাবে না। এর কারণ আপনি আপনার পিস্তুত বোনের মুখে জানতে পারবেন। সেন সাহেব সকৌতুকে বললেন, নেচারিস্টরা একটু বাতিগ্রস্ত হন। তিনি এগিয়ে গিয়ে কর্নেলের পাশে দাঁড়ালেন। সৌমিত্র এতক্ষণ চুপচাপ বসেছিল। এবারে আমার দিকে তাকিয়ে বলল, আপনি সাংবাদিক? বলতে পারেন, তবে আমি সবসময় সাংবাদিক হয়ে থাকি না। সুদেষ্ণা বলছিল আপনি ওই কর্নেল ভদ্রলোককে নিয়ে লেখেন। কি লেখেন? গল্প টল্প লিখি। বলেন কি, একজন জলজ্যান্ত মানুষকে নিয়ে গল্প? গল্প তো কাল্পনিক চরিত্র নিয়ে লেখা হয়। কি জবাব দেব বুঝতে পারলাম না। এই সময় সুদেষ্ণা ও বনশ্রী এসে গেল। টেবিলে ট্রে রেখে সুদেষ্ণা কর্নেলকে ডাকতে গেল। বনশ্রী আমার মুখোমুখি বসে পট থেকে পেয়ালায় কফি ঢালতে ঢালতে চাপা স্বরে বলে উঠল, সৌমিত্র, তোমরা জানো ওই কর্নেল ভদ্রলোক একজন ডিটেকটিভ, আর ইনি তার অ্যাসিস্ট্যান্ট। দুজনে অবাক চোখে আমার দিকে তাকালো। ঝটপট বললাম, না না, ওই ধরনের ছকে আমাকে ফেলবেন না প্লিজ। আরেকটা কথা, কর্নেলকে কেউ ডিটেকটিভ বললে উনি রেগে আগুন হয়ে যান, সেখানে এক মুহূর্ত থাকেন না। বনশ্রী বলল, সে কি, কেন? ওর মতে টিকটিকি বলে যে স্ল্যাং কথাটা চালু আছে তার উদ্ভব ডিটেকটিভ শব্দ থেকে। সবাই হেসে উঠল। সুদেষ্ণা, কর্নেল আর সেন সাহেব ফিরে এলেন। কর্নেল উজ্জ্বল মুখে বললেন, কান্দ্রা লোকের কথা এতকাল কেউ আমাকে বলেনি, কোনো বইপত্রেও পড়িনি। আমার পক্ষে একটা অসাধারণ আবিষ্কার বলে চলে। তার চেয়ে আশ্চর্য আবিষ্কার সেক্রেটারি বার্ড দম্পতি। সেন সাহেব ঘড়ি দেখে বললেন, বোঝা যাচ্ছে ভরদ্বাজ আর সিনহা লাখানপুর জংশন নেমে আটকে গেছে। কর্নেল সরকারের মুখে যা শুনলাম, 2-3 দিনের আগে রেল লাইন পরিষ্কার হবে না। কিন্তু ওরা তো অনায়াসে একটা জিপ গাড়ি ভাড়া করে চলে আসতে পারত। তন্ময় বলল, হয়তো ট্রেন লেট করেছে, বিকেলের দিকে কোনো গাড়ি কান্দ্রা আসতে রাজি হবে না। রাস্তার অবস্থা যা দেখে এসেছি, তাছাড়া জঙ্গলে নাকি বুনো হাতির উৎপাত আছে। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, ওরা আপনার বন্ধু? সেন সাহেব মাথা নাড়লেন। তার মুখে উৎকণ্ঠার ছাপ ফুটে উঠেছিল।
সুদেশনা চোখে হেসে বলে উঠল, ওরা এসে যাবেন, ততক্ষণ কর্নেল সাহেবের মুখে বুরুডির জঙ্গলে অ্যাডভেঞ্চারের গল্প শোনা যাক। কর্নেল হাসলেন, ব্যর্থ অ্যাডভেঞ্চার, কারণ যে অর্কিডের খোঁজে গিয়েছিলাম তার দেখা পাইনি। প্লিজ কর্নেল সাহেব, রহস্যের সমাধান করতে পেরেছেন কিনা বলুন। সৌমিত্র বলল, রহস্য? কি রহস্য? জানি না বলেই তো জানতে চাইছি। আমার দৃঢ় বিশ্বাস অর্কিড নেহাত উপলক্ষ। সেন সাহেব একটু অবাক হয়ে বললেন, তিতি, ব্যাপারটা একটু খুলে বলবে? এই সময় পোর্টিকোর দিক থেকে কুকুরের গর্জন শোনা গেল। রাম সিং হন্তদন্ত এগিয়ে গেল উত্তর পশ্চিমে গেটের দিকে। তন্ময় বলল, বাবা, মনে হচ্ছে তোমার বন্ধুরা এসে গেছেন। সেন সাহেব উঠে পড়লেন, লন পেরিয়ে এগিয়ে গেলেন। তন্ময়কে জিজ্ঞেস করলাম, আপনারা কি গাড়ি করে কলকাতা থেকে এখানে এসেছেন? তন্ময় বলল, হ্যাঁ, তবে মাঝপথে একটা রাত আসানসোলে কাটিয়েছি। এছাড়া পথে বহু জায়গায় রেস্ট নিয়েছি। প্রায় 550 কিলোমিটার দূরত্ব, 2 দিন লেগে যায়, কিন্তু অসাধারণ জার্নি। কর্নেল গেটের দিকে তাকিয়েছিলেন। গাছপালার ছায়া এখানে ওখানে ঘন হয়েছে। উনি আসতে বললেন, মনে হচ্ছে সেন সাহেবের বন্ধুরা নন, অন্য কেউ। লক্ষ্য করলাম সেন সাহেব কার সঙ্গে কথা বলছেন। তাকে এখান থেকে দেখা যাচ্ছে না। একটু পরে রাম সিংকে ফিরে আসতে দেখা গেল। সে পোর্টিকোর তলায় অদৃশ্য হলো। তারপর গেটের দিকে আলো জ্বলে উঠল। তন্ময় বলল, বনি, তুমি দোতলার ঘরগুলোতে আলো জ্বেলে দাও, তালা দেওয়া আছে। বনশ্রী বলল, চাবি? চাবি তো তোমাকে দিয়েছি। কি আশ্চর্য, এত ভুল হয় কেন বুঝি না। বনশ্রী হাতের হ্যান্ডব্যাগ খুলে দেখে হাসলো। আছে, দিদি একবারটি আসবে? সুদেশনা কপট রাগ দেখিয়ে বলল, এখনো কচি মেয়ের মতো ভূতের ভয়। রাম সিং আছে না, ওর নাম ধরে মাঝে মাঝে ডাকবে, তাহলেই ভূত টুত পালিয়ে যাবে। পেট, তুমি এসো। আহা, এসো না বাবা। দুজনে চলে গেল। তার একটু পরে সেন সাহেব একা ফিরে এলেন। তাকে উত্তেজিত দেখাচ্ছিল। চেয়ারে বসে তিনি বললেন, রাজেন বাবু এসেছিলেন। ভদ্রলোক দিনে দিনে সত্যি পাগল হয়ে যাচ্ছেন। ফের সেই একই কথা। ভেতরে ঢুকতে চাইছিলেন। বললাম, গেস্টদের নিয়ে ব্যস্ত আছি, পরে আসবেন। তন্ময় হাসতে হাসতে বলল, আবার জ্যাঠামশাই প্রেতাত্মার সঙ্গে দেখা হয়েছে? এবার কোথায় দেখা হয়েছে? লেকের ধারে। বলে সেন সাহেব গম্ভীর হয়ে গেলেন। বুঝলেন কর্নেল সরকার, হ্যালুসিনেশন একটা সাংঘাতিক ব্যাধি। দাদার মৃত্যুর পর আমিও কিছুদিন যেন ওই ব্যাধির পাল্লায় পড়েছিলাম। পরে ডিটেলসে বলবো। আপনি দাদাকে চিনতেন, কাজেই আপনার সবটা শোনা দরকার। আসন্ন সন্ধ্যার হিম এবং সুদেশনার তারায় আমাদের উঠতে হলো। সেন সাহেব দোতলায় পোর্টিকো ছাদের মুখোমুখি যে ঘরটাতে আমাদের বসালেন, সেটা একাধারে স্টাডি এবং ড্রয়িং রুম। দেওয়ালে ভূতত্ত্ববিদ পি.কে. সেনের প্রকাণ্ড পোর্ট্রেটে ফুলের মালা এখনো তাজা হয়ে আছে। কর্নেল ছবিটার কাছে একটু দাঁড়িয়ে থাকার পর সোফায় বসলেন। সেন সাহেব বললেন, এটা ছিল দাদার স্টাডি এবং ল্যাব। ল্যাবের সরঞ্জাম পাশের ঘরে যত্ন করে রেখে দিয়েছি। আমি ওয়েস্ট জার্মানিতে মাইনিং নিয়ে পড়াশোনা করছি। ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি আছে। অনেক বছর সিন্ধ্রিতে সরকারি চাকরিও করেছি, কিন্তু তন্ময়ের মায়ের মৃত্যুর পর চাকরি ছেড়ে দিয়েছিলাম। শেষে দাদার পরামর্শে এক্সপোর্ট ইম্পোর্টের একটা কারবার খুলেছিলাম। মাইনিং প্রজেক্টে নানা ধরনের যন্ত্রাংশ সাপ্লাই করতাম। তারপর তন্ময় বড় হয়ে উঠল, এখন সেই কারবারটা চালিয়ে যাচ্ছে। কর্নেল বললেন, আপনার দাদার কথা জানতে ইচ্ছে করছে। দাদা বিয়ে করেননি, এই বাড়িতেই থাকতেন। তবে ওর ওই ভূতত্ত্ববিদ্যার বাতিক। সরকারি চাকরির অফার অনেকবার পেয়েছিলেন, নেননি। দেশ বিদেশে সেমিনারে ওর ডাক পড়ত। বিশেষজ্ঞ হিসাবে সরকারি বেসরকারি নানা সংস্থার উপদেষ্টা ছিলেন। হ্যাঁ, তা থেকে দাদার মোটামুটি ভালো রোজগার হতো। কান্দ্রা এরিয়ায় ইউরেনিয়ামের খনি থাকার সম্ভাবনা দাদাই সরকারকে জানিয়েছিলেন। পরে তা সত্য প্রমাণিত হয়েছে। সুদেশনা ও বনশ্রী আর এক দফা কফি আনল। তারপর সুদেশনা বলল, ছোট মামা, তখন তুমি কর্নেল সাহেব সম্পর্কে আমাকে খুলে বলতে বলেছিলে। বড় মামার মৃত্যুর ঘটনাটা বরং ওকে খুলে বলো, কারণ তোমার মুখেই তো শুনেছি বড় মামার মৃত্যুর মধ্যে নাকি একটা রহস্য আছে।
সেন সাহেব কিছু বলার আগে সৌমিত্র বলে উঠল, যেটুকু অনুমান করেছি তাতে আমার ধারণা কর্নেল সাহেব একজন প্রাইভেট ডিটেকটিভ। সরি, জয়ন্তবাবু বলছিলেন ডিটেকটিভ বললে উনি রাগ করেন, বরং প্রাইভেট ইনভেস্টিগেটর বলছি। কর্নেল সাদা দাড়ি থেকে কি একটা ঝেড়ে ফেলে কফিতে চুমুক দিলেন। তারপর সেন সাহেব তার দিকে তাকিয়ে আছেন লক্ষ্য করে গলার ভেতর বললেন, রহস্য জিনিসটা আমার টানে। আমার এও একটা বাতিক বলতে পারেন। সেন সাহেব একটু চুপ করে থাকার পর বললেন, গত বছর সেপ্টেম্বরে দাদা আমাকে শিগগির আসতে লিখেছিলেন। চিঠি পেয়ে একটু অবাক হয়েছিলাম। আমার বরাবর কুকুর পোষার শখ আছে। দাদা লিখেছিলেন সঙ্গে যেভাবেই হোক যেন আমার অ্যালসেসিয়ান টমকে নিয়ে আসি। অগত্যা গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম। পৌঁছে দেখি দাদাকে কেমন যেন বিভ্রান্ত দেখাচ্ছে। কথা বলতে বলতে হঠাৎ থেমে যাচ্ছেন। জিজ্ঞেস করলে বললেন, একটা পোড়ো খনির মুখ আটকানো ছিল। সেখানে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ খনি মুখের পাথরের ফাটল দিয়ে বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে। উনি অজ্ঞান হয়ে পড়ে যান। ভাগ্যিস একটা গভীর গর্তে জলের উপর পড়েছিলেন, তাই জলের ঝাপটায় জ্ঞান ফিরে আসে। অতি কষ্টে বাড়ি ফিরে আসেন। রামসিং তখনই ডাক্তার ডেকে এনেছিল। কান্দ্রা রিসর্টে বাড়ি করেছিলেন একজন নামী ডাক্তার। তখন প্রায় 70 বছর বয়স ছিল তার। যাই হোক, তিনি এসে দাদার চিকিৎসা করেন। কিন্তু গ্যাসটা কি দাদা বা তিনি কেউই বুঝতে পারেননি। জায়গাটা কত দূরে? প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পূর্বে। কান্দ্রা লেকের একটা অংশ ওদিকে বেঁকে গেছে। তারপর দাদা একটা অদ্ভুত কথা বলেছিলেন। কিছুদিন থেকে নাকি বাড়িতে চোরের উৎপাত হচ্ছে। রাম সিং ওর ভাই হরি সিংকে এনে পালাক্রমে রাত জেগে পাহারা দিত। তবু কোন ফাঁকে চোর এসে তার ওই ল্যাবে হানা দিত। দাদা টের পেতেন, কিন্তু তন্ন তন্ন খুঁজেও কাকেও দেখা যেত না। তাই অ্যালসেসিয়ান কুকুর নিয়ে আসতে বলেছিলেন। কুকুরটা ছাড়া থাকতো। আমার লাইসেন্স করা বন্দুক আছে। কুকুরটা রাত বিরেতে গর্জন করলেই বন্দুকে ব্ল্যাঙ্ক ফায়ার করতাম। কর্নেল চুরুট জেলে বললেন, ইন্টারেস্টিং। তারপর? তারিখটা মনে আছে, 23শে সেপ্টেম্বর। সেদিন বেশ সুস্থ আর ভালো মেজাজে ছিলেন। রাত 10টায় দুজনে খাওয়া দাওয়া করে শুতে গেলাম। দাদা শোয়ার আগে কিছুক্ষণ ল্যাবে থাকতেন। আমি ওই ঘরটায় শুয়ে ঘুমিয়ে পড়েছি। টমি অভ্যাস মতো ওপরে নিচে ঘুরে বেড়াচ্ছে। একসময় টমির গর্জনে ঘুম ভেঙে গেল। কুকুরটা আমার ঘরের দরজায় আঁচড় কেটে ডাকাডাকি করছিল। তখনই আলো জেলে বন্দুক নিয়ে দরজা খুললাম। টমি লেজ গুটিয়ে আমার ঘরে ঢুকে গেল। একটু খটকা লাগলো। বাইরের আলো নিভে গেছে। সেই আলোর সুইচ দাদার ল্যাবে। আর ওই যে দেখছেন, যে ঘরে দাদার ল্যাবের জিনিসপত্র রেখেছি, ওটা ছিল দাদার শোয়ার ঘর। ল্যাবের দরজা খোলা মনে হলো। অমনি টর্চ নিয়ে এলাম আমার ঘর থেকে। তারপর টর্চের আলো দেখি ল্যাবের মেঝে দাদা কাত হয়ে পড়ে আছেন। রাম সিং আমার ডাকাডাকিতে ওপরে উঠে এলো। সে থাকে নিচের ঘরে। তখন তার বউ ছেলে মেয়ে হরি সিং এর সঙ্গে তাদের গ্রামের বাড়িতে গিয়েছিল। সেন সাহেব জোরে শ্বাস ছেড়ে বললেন, রাম সিং খুব সাহসী লোক। তখন রাত প্রায় 12:15। ডাক্তার কেতনলাল পান্ডেকে ডাকতে গেল। অবস্থা চিন্তা করুন। সেন সাহেব হঠাৎ চুপ করলেন। কর্নেল বললেন, হ্যাঁ, ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে, মিস্টেরিয়াস। যাই হোক, ডক্টর পান্ডে খুব সজ্জন মানুষ ছিলেন। ওই বয়সেও তার স্বাস্থ্য চমৎকার ছিল। নিজে ড্রাইভ করে এলেন। দাদাকে পরীক্ষা করে দেখে বললেন, হার্ট অ্যাটাক। সঙ্গে সঙ্গে মারা গেছেন। আর কিচ্ছু করার নেই। সেন সাহেব জোরে শ্বাস ছেড়ে ফের বললেন, ডাক্তার পান্ডে বেঁচে থাকলে তার মুখেই ঘটনাটা শুনতেন। কোনো চেয়ার উল্টে গিয়েছিল? মানে যে চেয়ারে বসে থাকতেন? না, সম্ভবত চেয়ার থেকে উঠে কোনো কারণে দরজা খুলেছিলেন আর বন্ধ করতে পারেন। বডি পড়েছিল ঠিক এখানে। কর্নেল দেখে নিয়ে বললেন, অন্তত 5 ফুট দূরত্বে। তন্ময় বলে উঠল, বাবা, সেই দুর্গন্ধের কথা বলো। সেন সাহেব বললেন, আমার ঘর থেকে বেরোনোর সময় একটা দুর্গন্ধ টের পেয়েছিলাম।
মাত্র 1 মিনিটের জন্য। তবে তখন ও নিয়ে মাথা ঘামায়নি, পরে মনে পড়েছিল। কর্নেল বললেন, ডক্টর পান্ডে বডির পোস্টমর্টেমের কথা বলেননি? না, কারণ তার আগে 2বার হার্ট অ্যাটাক হয়েছিল। 3rd অ্যাটাকেই তো রোগী মারা পড়ে। রাম সিং দরজার কাছে এসে একটু কাশল। সেন সাহেব তাকে বললেন, সব রেডি? হ্যাঁ সাহেব। কর্নেল সরকার, আপনারা ক্লান্ত, কিছুক্ষণ বিশ্রাম করে নিন। মোটে 6:45 বাজে। ঘন্টা 2 পরে আমরা আবার বসবো। আপনাকে কষ্ট করে নিচের একটা ঘরে যেতে হবে। ওপরে তেমন কোনো বাড়তি ঘর নেই, তবে নিচের ঘরটা ভালোই। দক্ষিণে বারান্দা আছে। 1 ঘন্টা পরে চাঁদ উঠবে। বারান্দায় বসে লেকের জলে জ্যোৎস্না দেখলে আপনার আশা করি ভালো লাগবে। আপনি প্রকৃতি প্রেমিক। সুদেষ্ণা বলল, একেই বলে সত্যিকার অ্যাডভেঞ্চার। দুজনের মাত্র 2টো ব্যাগ। রাম সিং, তোমার বয়ে নিয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই, তুমি ভাগো, আমি এদের নিয়ে যাচ্ছি। বনশ্রী বলল, চলো তিতি। রাম সিং নিজে ঘরটা গোছায়নি, আমি শিওর। ওর বউকে হুকুম করেছে, দেখি কি অবস্থা। সিঁড়িতে নামবার সময় টমির হাঁকডাক শোনা গেল। সুদেষ্ণা তার উদ্দেশ্যে ধমক দিয়ে বলল, খুব হয়েছে, থামো। বড় মামাকে অ্যাটাক করার সময় লেজ গুটিয়ে ঘরে ঢুকেছিলে কেন? কর্নেল আসতে বললেন, অ্যাটাক বলছেন? টলছেন নয়, তুমি বললে আরো খুশি হব। আমি আপনার ফ্যান, সরি, জয়ন্তবাবুর ফ্যান। দক্ষিণ পূর্ব কোণে ঘরটা দেখে পছন্দ হলো। দুপাশে 2টো সিঙ্গেল খাট, দেয়ালের দুদিকে 2টো ল্যান্ডস্কেপ, 2টো চেয়ার আর একটা টেবিল। বনশ্রী ও সুদেষ্ণা আবার বিছানা 2টো ঝেড়ে পেতে দিল। বনশ্রী বাথরুম দেখিয়ে দক্ষিণের দরজা খুলে বিচ্ছিরি অন্ধকার বলে বন্ধ করে দিল। কর্নেল তার ব্যাগ টেবিলে রেখে বললেন, তিতির মতে তাহলে হার্ট অ্যাটাক নয়, শুধু অ্যাটাক। সুদেষ্ণা একটু হাসল। ছোট মামা যে দুর্গন্ধ টের পেয়েছিল সেটা কিসের? একবার কোনো পোড়ো খনির মুখ থেকে হঠাৎ বিষাক্ত গ্যাস বেরিয়ে বড় মামাকে অজ্ঞান করে দিয়েছিল। বনশ্রী চাপা স্বরে বলল, শ্বশুরমশাই নিজেও এ বাড়িতে কয়েকবার ছায়ামূর্তি দেখেছেন। আজ নাকি রাজেনবাবুও লেকের ধারে কাকে দেখতে পেয়েছেন। কর্নেল জিজ্ঞেস করলেন, রাজেনবাবুকে? উনি একজন রিটায়ার্ড জজ সাহেব। পুরো নাম রাজেন্দ্রলাল দ্বিবেদী। মাথায় একটু ছিট আছে অবশ্য, কিন্তু। তাকে থামিয়ে সুদেষ্ণা বলল, দেওয়ালেরও কান আছে, এসব কথা এখন থাক কর্নেল সাহেব। কর্নেল দ্রুত বললেন, জয়ন্ত আমাকে শুধু কর্নেল বলে, তোমরাও বলতে পারো। সুদেষ্ণা হাসল, আমি আপনার কাছেও যখন তিতি হয়ে গেছি তখন জয়ন্তবাবুর মতো শুধু কর্নেল বলতে বাধ্য না। বললাম, উনি কিন্তু নরনারী নির্বিশেষে প্রিয়জনদের ডার্লিং বলেন। জানি, আরেকটু পরে ডার্লিং শুনতে পাবো। আচ্ছা চলি, রেস্ট নিন আপনারা। তোমাদের বড় তো রেস্ট নেই ডার্লিং, আর 1 পেয়ালা কফি খাবো। এখনই নয়, আধ ঘন্টা পরে, বলে কর্নেল ঘড়ি দেখলেন। দুজনে চাপা হেসে ঘর থেকে বেরিয়ে গেল। বললাম, কর্নেল, দুর্গন্ধ নয়, ঝাঁঝালো সুগন্ধ পাচ্ছি, তাই না? কর্নেল ব্যাগে চেন খুলতে খুলতে বললেন, বনশ্রী বিবাহিতা মেয়ে জয়ন্ত। বিবাহিতা মেয়েদের সুরভিতা হয়ে থাকাই নিয়ম। যাই হোক, আগে তুমি বাথরুম সেরে পোশাক বদলে ফেলো, ততক্ষণ আমি চুরুটটার সদ্গতি করি। কিছুক্ষণ পরে দক্ষিণের দরজা খুলে বারান্দায় 2টো চেয়ার নিয়ে আমরা বসলাম। সুদেষ্ণা বলছিল, বিচ্ছিরি অন্ধকার, কিন্তু দোতলা এবং নিচের এই ঘরের আলোর ছটায় অন্ধকার কাছাকাছি নেই, দূরে সরে গিয়ে থমথম করছে। আমার কেমন একটা অস্বস্তি হচ্ছিল। বললাম, এই বারান্দায় আলো থাকা উচিত ছিল। কর্নেল বললেন, আছে, আমাদের ঘরেই তার সুইচ থাকা সম্ভব, কিন্তু আলো জ্বালার দরকার কি? তুমি কি ভূতের ভয়ে আলোয় থাকতে চাইছো? না, আপনার কাছে বসে থেকে ভূত প্রেত দেখতে মন্দ লাগবে না। কর্নেল একটু পরে আসতে বললেন, ভূতত্ত্ববিদ ডক্টর পি.কে. সেন দিল্লির সেই সেমিনারে যে পেপার পড়েছিলেন তার একটা কপি আমি রেখে দিয়েছিলাম। জানতাম না দৈবাত তার বাড়িতে এসে পড়ব, জানলে সঙ্গে নিয়ে আসতাম। ওর পেপারের বিষয়টা কি ছিল ঠিক মনে পড়ছে না, তবে
ভূগর্ভে কি কি গ্যাস থাকতে পারে তার থেকে খনি শ্রমিকরা কিভাবে আত্মরক্ষা করতে পারে এই ধরনের কোনো আলোচনা ছিল সম্ভবত। সেন সাহেব বিষাক্ত গ্যাসের কথা বলায় শুধু এটুকু মনে পড়ছে যেন, না আমি শিওর নই, স্মৃতি অনেক সময় বড্ড প্রতারণা করে। কর্নেল থেমে গেলেন। কুকুরটার গর্জন শোনা গেল। আমি একটু চমকে উঠেছিলাম। তারপর দেখলাম আমাদের বাঁদিকে লনের ওপর তন্ময় আর সৌমিত্র হেঁটে যাচ্ছে, দুজনের হাতে জ্বলন্ত সিগারেট। দুই বন্ধুতে কি সিগারেট খাওয়ার জন্য এসেছে? চাপা গলায় কথা বলতে বলতে ওরা এগিয়ে গেল। তার একটু পরে সুদেশনা একা কফির ট্রে আনলো। বলল, বনশ্রী কিচেনে রাম সিং এর বউকে হমিতমি করছে। ম্যাগাজিন পড়ে ও দেশ বিদেশের নানা রকম রান্নার এক্সপেরিমেন্ট করে। জানি না আজ ডিনারে কেলেঙ্কারি বাঁধাবে কিনা। দু পেয়ালা কফি আমাদের হাতে তুলে দিয়ে সে একটা থামে হেলান দিয়ে দাঁড়ালো। কর্নেল বললেন, প্রত্যেক মানুষের একটা না একটা হবি আছে। বনশ্রীর হবি রান্না, তোমার? সুদেশনা হাসলো। আমার কে জানে কি? বললাম, আমি বলতে পারি আপনার হবি ক্রাইম স্টোরি পড়া, বিশেষ করে গোয়েন্দা কাহিনী। সে আর কে পড়ে না? বড় মামার মতো মানুষও গোয়েন্দা কাহিনী পড়তেন। আমার ধারণা তুমি এখনো ছাত্রী। কিভাবে বুঝলেন? বিজনেস ম্যানেজমেন্ট কোর্স নিয়ে পড়াশোনা করছো। সুদেশনা ভুরু কুচকে বলল, ছোট মামা কিংবা তন্ময়ের কাছে শুনেছেন বুঝি? তুমি ছোটবেলা থেকে তোমার মামার বাড়িতে মানুষ হয়েছো, আপনি এসেই গোয়েন্দাগিরি শুরু করেছেন। সুদেশনা অবাক হয়ে বলল, সত্যি কর্নেল, জয়ন্তবাবুর লেখায় আপনার আসল রূপ ফুটে ওঠে না। কর্নেল মাথা নেড়ে বললেন, না নিছক অঙ্ক। প্রথমত ওপরের ঘরে তোমার মামাদের একটা ফ্যামিলি ফটোগ্রাফ দেখেছি, তাতে তোমার বালিকা বয়সের ছবি আছে। তোমার দুই মামা এবং তোমার দাদামশাইয়ের চেহারার মিল সহজে চোখে পড়ে। তোমার দাদামশাইয়ের পাশের মহিলা তোমার দিদিমা ছাড়া আর কেউ হতে পারেন না। তোমার দুই মামা পিছনে দাঁড়িয়ে আছেন, তুমি আর তন্ময় দাদামশাই দিদিমার মধ্যিখানে। পায়ের কাছে দুপাশে দুজন মহিলা, একজন সধবা অন্যজন বিধবা। কাজেই সুদেশনা তাকে থামিয়ে দিয়ে বলল, আপনার চোখ আছে তা জানি, মানে যাকে বলে তৃতীয় নয়ন, কিন্তু আমি এখনো ছাত্রী, তা কি করে বুঝলেন? কর্নেল হাসলেন। পড়াশোনা শেষ করে ফেললে চেহারা হাবে ভাবে এক ধরনের গাম্ভীর্য এসে যায়। ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বিশেষ করে মেয়েদের মধ্যে এটা লক্ষ্য করেছি। ছাত্রী জীবনে তারা সবসময় হাসি খুশি চঞ্চল থাকে। বিজনেস ম্যানেজমেন্ট কোর্স? তোমার ছোট মামার কারবার এখন তন্ময় চালাচ্ছে, তাই এটা আন্দাজে ঢিল ছোড়া। তুমি এই ফ্যামিলিরই একজন। বললাম, কর্নেল সৌমিত্রবাবু কি করে বলুন এবার? কর্নেল চোখ বুজে বললেন, আমি গণক নই। তন্ময়ের সঙ্গে তার বন্ধুত্বার নানা সূত্র থাকতে পারে। একটু সিরিয়াস টাইপের যুবক, কথাবার্তা কম বলে, নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার চেষ্টা আছে। এমন হতে পারে সে তন্ময়ের পরামর্শদাতার ভূমিকা নিতে ব্যগ্র এবং সেন সাহেবও তাকে স্নেহ করেন। সুদেশনা বলে উঠল, প্রায় ধরে ফেলেছেন কর্নেল। সৌমিত্র সদ্য একটা কনসালটেন্সি ফার্ম খুলেছে, আমেরিকায় পড়াশোনা করে এসেছে। আমি মনে মনে বললাম, এবং সুদেশনার প্রেম প্রত্যাশী। ঠিক সেই সময় লনের পূর্ব দিকে চিৎকার শোনা গেল, চোর চোর, পকড়ো পকড়ো রাম সিং। তারপর রাম সিংকে ছুটে যেতে দেখলাম, তার হাতে টর্চ আর বল্লম। কেউ বুদ্ধি করে টমকে ফেলে দিয়েছিল। টম লনের মাঝামাঝি গিয়ে হামটাক চুল দিল। কর্নেল তার পকেট থেকে খুদের টর্চ বের করে আস্তে সুস্তে নেমে গেলেন। দোতলায় সেন সাহেবের বন্ধু পরপর দুবার গর্জন করল। কয়েক সেকেন্ডের ঘটনা। সুদেশনা এতক্ষণে লনে নামলো, তার পিছনে আমি। তন্ময় এবং সৌমিত্র কর্নেলকে টর্চের আলো ফেলে দেখাচ্ছিল কোথায় তারা চোরের দর্শন পেয়েছে। কাছে গিয়ে দেখি পূর্বের বাউন্ডারি ওয়ালের কাছে একটা ছোট্ট ঝোপ দুমড়ে মুচড়ে আছে। তন্ময় হাঁপাতে হাঁপাতে বলল, ব্যাটার ছেলে এখানে গুঁড়ি মেরে বসেছিল, জাস্ট ইন্টুইশন। কি মনে হলো, টর্চের আলো ফেলতেই দেখি একটা কালো কুচকুচে লোক, মুখের গড়ন বিভৎস, একেবারে গরিলার মতো। সৌমিত্র বলল, পাঁচিল ডিঙিয়ে পালানোর সময় আমার কিন্তু গরিলা জাতীয় জন্তু বলেই মনে হলো। কর্নেল তার টর্চের আলোয় জায়গাটা খুঁটিয়ে দেখে বললেন, এমন একটা পরিবেশ
তাছাড়া সাইকোলজিক্যাল দিকটাও ধর্তব্য। মানুষকে জন্তু কিংবা জন্তুকে মানুষ মনে হওয়া বিচিত্র নয়। তন্ময় জোর দিয়ে বলল, মানুষ, কিন্তু মুখটা কদাকার। পরনে কি ছিল লক্ষ্য করেছেন? না, জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে পালিয়ে গেল। সেন সাহেব এবং তার সঙ্গে টম এলো। সেন সাহেব সব শুনে বললেন, তোমাদের দেখার ভুলও তো হতে পারে। কর্নেল তার কথার উপর বললেন, না মিস্টার সেন, সত্যিই কেউ এখানে এসে ওত পেতে বসেছিল। পালানোর সময় তার পায়ের চাপে এই ঝোপটা দুমড়ে ভেঙে গেছে। ঝোপটার ওপর আলো ফেলে সেন সাহেব বললেন, সত্যিই তো, আমি কিছু বুঝতে পারছি না। কে এমন করছে? কেন করছে? মৃন্ময়ী ভবন ঘিরে একটা রহস্যের গা ছমছম করা পরিবেশ গড়ে উঠেছিল। ডিনারের সময় লক্ষ্য করেছিলাম, এখানে এসে সকলের মধ্যে যে হাসি খুশি ভাব ছিল আর তা নেই। সুদেশনারও চাপল্য ফুরিয়ে গেছে। সেন সাহেব বেজায় গম্ভীর। তিনি বলেছিলেন, দাদা আমাকে কতকটা এ ধরনের ঘটনার কথা বলেছিলেন, আবার তাই ঘটতে শুরু করলো। কর্নেল সাহেব, সৌভাগ্যক্রমে আপনি আমার অতিথি। আপনার যেটুকু পরিচয় পেয়েছি তা থেকে মনে হচ্ছে ঈশ্বর আপনাকে ঠিক সময় এখানে পাঠিয়েছেন। আপনিই এখন আমার ভরসা। কর্নেল তাকে আশ্বাস দিয়ে নেমে এলেন। সুদেশনা এবার সঙ্গ দিল না। সে একবার বলেছিল, টমও যাকে ভয় পায় সে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু, সাধারণ চোর মোটেও নয়। ছোট মামা, টমকে বাইরে না ছেড়ে নিচের হল ঘরেই রাখুন। এবার ব্যাপারটা আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত। ঘরে এসে কর্নেল বললেন, রাত 10:30 বেজে গেছে, শুয়ে পড়ো জয়ন্ত। বললাম, আপনি কি রাত জেগে ওত পেতে থাকবেন? না, ভোরবেলা বেরোতে হবে। সেক্রেটারি বার্ডের ছবি এ পর্যন্ত তুলতে পারিনি, যদিও বহুবার বহু জায়গায় আমাদের দেখা মিলেছে। এবার মনে হচ্ছে একটা ভালো সুযোগ এসেছে। রাতটা নিরুপদ্রবে কেটে গেল। ঘুম ভাঙল রাম সিং এর ডাকে। ভেতরের দরজা খুলে দিলাম। রাম সিং গম্ভীর মুখে সেলাম ঠুকে বেডটি দিয়ে গেল। 7টা বাজে। বারান্দার দিকে দরজা কর্নেল ভেজিয়ে রেখে বেরিয়েছেন। বারান্দায় চেয়ার নিয়ে বসে বেডটি খেতে খেতে দেখলাম, সুদেশনা, বনশ্রী, তন্ময় ও সৌমিত্র পূব দিকে সেই দেওয়ালের কাছে দাঁড়িয়ে সম্ভবত রাতের ঘটনা নিয়ে আলোচনা করছে। বারান্দা থেকে কান্দ্রা লেক দেখে মুগ্ধ হলাম। বিস্তীর্ণ জলাশয়ের উপর তখনও হালকা কুয়াশার পর্দা টাঙানো। দূরে ঘন নীল কয়েকটা পাহাড়ের আভাস পাওয়া যাচ্ছে। পশ্চিমের পাহাড়টা জঙ্গলে ঢাকা। খালি চোখেই অজস্র সারস দেখতে পাচ্ছিলাম। গাছের ডগায় ঝিম মেরে বসে আছে। সুদেশনা এসে বলল, জয়ন্তবাবু, কর্নেল বুঝি মর্নিং ওয়াকে বেরিয়েছেন? বললাম, না, কাল বিকেলে বাইনোকুলারে সেক্রেটারি বার্ড আবিষ্কার করেছেন, তার ছবি তুলতে গেছেন। তো আপনারা ওখানে চোরের কোনো সূত্র খুঁজে পেলেন? সুদেশনা বলল, সূত্র বলতে একটাই, একটা আস্ত ঝোপ দুমড়ে মুচড়ে গেছে। মানুষ না গরিলা জাতীয় প্রাণী? এদেশে গরিলা নেই বলেই যায়। না, আমি গরিলা বলছি না, ওই ধরনের কোনো প্রাণী কি থাকতে পারে না? নিশ্চয়ই পারে, তবে সে পাঁচিল ডিঙে এ বাড়িতে উৎপাতে আসবে কেন? ধরুন এমন যদি হয় ওই জন্তুটা কারো পোষা এবং সে আড়ালে থাকে। একটু হেসে বললাম, অসম্ভব নয়, কিন্তু তার উদ্দেশ্য কি থাকতে পারে? ছোট মামাকে উত্ত্যক্ত করে এখান থেকে তাড়ানো, যাতে তিনি ওই বাড়িটা বেচে দিয়ে চলে যান। কেউ কি এ বাড়ি কিনতে চায়? না, তাহলে ছোট মামার কাছে জানতে পারতাম। আপনার কি মনে হয় বলুন? বুঝতে পারছি না, তবে এমনটাও হতে পারে এ বাড়িতে এমন দামি কোনো জিনিস আছে, ধরুন বড় মামার উদ্ভাবিত কোনো ফর্মুলা। না, রহস্য কাহিনী পড়ে খালি মাথায় এ ধরনের আইডিয়া আসে। ঠিক বলেছেন, তবে একটা কথা আছে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সেন সাহেব টমকে নিয়ে সম্ভবত প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। তাকে পূবের লনে দেখা গেল। একেবারে সাহেবী কেতা, হাতে একটা ছড়ি, মাথায় টুপি। তাকে দেখে বনশ্রী, তন্ময় এবং সৌমিত্র এগিয়ে এলো। সুদেশনা বলল, আমি আসছি জয়ন্তবাবু। সেই চলে গেল দলটার দিকে। আমি উঠে গিয়ে বাথরুমে ঢুকলাম। কর্নেল ফিরে এলেন 8:45 নাগাদ। ক্লান্তভাবে বসে বললেন, এ যাত্রা শুধুই ব্যর্থতা। পাখি দুটো একটুর জন্য উড়ে গেল। একটা সাধারণ প্রজাতির প্রজাপতি দেখল। বললাম,
শুধুই ব্যর্থতা বলবেন না, মৃন্ময়ী ভবনে একটা রহস্যের গন্ধ পেয়ে যাননি কি? কর্নেল তার টুপি, কিট ব্যাগ, প্রজাপতি ধরা জাল, বাইনোকুলার এবং ক্যামেরা টেবিলে রেখে বাথরুমে গেলেন। সেই সময় সেন সাহেব এলেন। কর্নেল স্যারকে ফিরতে দেখলাম। ফিরেছেন, তবে সেক্রেটারি বার্ডের ছবি তুলতে পারেননি। উনি কি বারান্দায়? না, রাগ করে বাথরুমে ঢুকেছেন। সেন সাহেব আড়ষ্টভাবে হাসলেন, তারপর হাঁক দিলেন, তিতি, কর্নেল সাহেবের কফি নিয়ে এসো। উনি আবার বিছানায় বসে পড়লেন। রাত্রে কোনো অসুবিধা হয়নি তো? আগে না, আমি শুধু ভরদ্বাজ এবং সিনহার জন্য চিন্তা করছি। তাঁরা কে? আমার বন্ধু বলতে পারেন। সুশীল ভরদ্বাজ কলকাতার একটি বড় বিজ্ঞাপন সংস্থার কর্তা। রমেশ সিনহা এক সময় গভর্নমেন্টের কি একটা বড় পোস্টে ছিল। এখন আমার মতোই নিষ্কর্মা। চাকরি ছেড়ে ব্যবসা করার শখ হয়েছিল, লোকসান খেয়ে ফেঁসে গিয়েছিল। তবে পৈতৃক সম্পত্তি যা আছে সে বাকি জীবনের জন্য নিশ্চিন্ত। এখন ওর হবি দুর্গম সব জায়গায় ঘুরে বেড়ানো। সুদেশনা এসে টেবিলের একপাশে ট্রে রাখলো। কফির সরঞ্জামের সঙ্গে 2 প্লেট স্ন্যাক্সও আছে। সে বলল, তোমার সেই পালোয়ান হরি সিং এসে গেছে ছোট মামা। বউয়ের জ্বর বলে পরশু আসতে পারেনি, কাল বিকেলে জ্বর ছেড়েছে। সে হেসে ফেলল। কর্নেল বাথরুম থেকে বেরিয়ে এসে অভ্যাস মতো সম্ভাষণ করলেন, মর্নিং। সেন সাহেব মর্নিং বলে প্রজাপতি ধরা জালটা হাত বাড়িয়ে তুলে নিলেন। এটা কি? সুদেশনা বলল, ওহ ছোট মামা, তুমি প্রজাপতি ধরা জাল কখনো দেখোনি? কোথায় যেন দেখেছিলাম। প্রবীর কাকুর কাছে। প্রবীর কাকুও কর্নেলের মতো লেপিডপ্টেরিস্ট ছিলেন না? হ্যাঁ, বেচারা ক্যান্সারে মারা পড়লো। জিনিয়াস ছেলে ছিল। সুদেশনা আমাদের 3 জনের হাতে কফির পেয়ালা তুলে দিয়ে চলে গেল। কর্নেল বললেন, সেই রাজেনবাবুর সঙ্গে আলাপ হলো মিস্টার সেন? সেন সাহেব তুম্ব মুখে বললেন, কোথায় আলাপ হলো? ফেরার পথে একটা পাথরে চুপচাপ বসেছিলেন ভদ্রলোক। আমাকে দেখে জেরা শুরু করলেন। পরিচয় দিলাম। তখন জিজ্ঞেস করলেন, লেকের ধারে ডক্টর B.K. সেন নামে কারো সঙ্গে দেখা হয়েছে কিনা। সেন সাহেবকে রুষ্ট দেখালো। বললেন, বদ্ধ পাগল হয়ে গেছেন ভদ্রলোক। হ্যাঁ, ওর ধারণা ডক্টর B.K. সেনের অপঘাতে মৃত্যু হয়েছে, তাই তার প্রেতাত্মা কান্দ্রায় এখনো ঘুরে বেড়াচ্ছে। আমি বুঝতে পারি না কেন দাদাকে নিয়ে রাজেনবাবুর এত মাথা ব্যথা। সেন সাহেব উত্তেজিত হয়ে উঠলেন। এবার তিনি আমার কাছে এলে আর ভদ্রতা রাখবো না, টমকে লেলিয়ে দেবো। ছেড়ে দিন। মানসিক রোগীদের কোনো কোনো ব্যাপারে একটা ফিক্সেশন মানে বদ্ধমূল ধারণা গড়ে ওঠে। আপনি হ্যালুসিনেশনের কথা বলছিলেন। কর্নেল কফি শেষ করে চুরুট ধরালেন। ফের বললেন, উনি জজ সাহেব ছিলেন, তাও বললেন। আপনার দাদার সঙ্গে নাকি ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। থাকতেই পারে। দাদা কান্দ্রা রিসর্টে জনপ্রিয় ছিলেন, সবাই তাকে শ্রদ্ধা ভক্তি করত। বলে সনৎ সেন উঠে দাঁড়ালেন। আপনারা ব্রেকফাস্ট করবেন কটায়? 9টায়, অবশ্যই যদি অসুবিধা না থাকে। ছি, কি বলছেন, আপনারা আমার সম্মানিত অতিথি। সেন সাহেব বেরিয়ে যাওয়ার পর বললাম, ওই রিটায়ার্ড জজ সাহেবের ওপর মিস্টার সেন যেন বেশি রকম খাপ্পা। কর্নেল হাসলেন। সেটা স্বাভাবিক। কারো দাদা ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে বললে ছোট ভাই খাপ্পা হতেই পারে। একটা ব্যাপারে আমার একটু খটকা লাগছে। কি ব্যাপার? সেন সাহেব এবার এসে আবার রাম সিং এর ভাই হরি সিংকে ডেকে পাঠিয়েছিলেন। লোকটা নাকি পালোয়ান, সে এসে গেছে। ওদিকে ওর 2 বন্ধুরও আসার কথা। কোন বিজ্ঞাপন সংস্থার কর্তা সুশীল ভরদ্বাজ এবং দেশে বিদেশে টোটো করে ঘুরে বেড়ানো জনৈক রমেশ সিনহা। কর্নেল বাইনোকুলার নিয়ে বারান্দায় গেলেন। তারপর বাইনোকুলারের লেক দেখতে থাকলেন। একটু পরে বললেন, সত্যিকার খটকা হলো এক রিটায়ার্ড জজ সাহেবের আচরণ। লেকের পশ্চিমে একটা টিলার মাথায় কোনো দেবতার পোড়ো মন্দির আছে। এখনো উনি সেখানে বসে আছেন। আমাকে বলছিলেন ডক্টর B.K. সেনের প্রেতাত্মার সঙ্গে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে ওখানে। হাসতে হাসতে ওর কাছে গিয়ে বললাম, আমাকে একবার দেখতে দেবেন? দেখো, বলে কর্নেল বাইনোকুলার আমার হাতে দিলেন। বাইনোকুলারে দেখলাম ঢিলে প্যান্ট শার্ট পরা রোগাটে চেহারার এক বৃদ্ধ ভদ্রলোক একটা পাথরে বসেছিলেন। এইমাত্র হঠাৎ উঠে গিয়ে একটা ভাঙাচোরা মন্দিরের আড়ালে অদৃশ্য হলেন। বললাম,
প্রেতাত্মা এসে গেছে মনে হচ্ছে, মন্দিরের আড়ালে চলে গেলেন রাজেনবাবু। কর্নেল আমার কাছ থেকে বাইনোকুলার ছিনিয়ে নিলেন, তারপর নিজে দেখতে থাকলেন। কিছুক্ষণ দেখার পর উনি বারান্দা থেকে নেমে হাঁটতে হাঁটতে দক্ষিণের পাঁচিলের দিকে গেলেন। লক্ষ্য করলাম কর্নেল বাইনোকুলার অ্যাডজাস্ট করে নিচ্ছেন। এ সময় ওকে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না, আমার যত কৌতূহলই থাক। একটু পরে সুদেশনা আর একজন ঘোমটা ঢাকা মেয়ে ঘরে এলো। মেয়েটি কফির ট্রে যত্ন করে গুছিয়ে তুলে নিয়ে গেল। বুঝলাম মেয়েটি রাম সিং এর বউ। সুদেশনা বারান্দায় এসে বলল, কর্নেল কি সেই পাখি খুঁজছেন? বললাম, না, রাজেন বাবুকে। কেন? ঘটনাটা সকৌতুকে বললাম। সুদেশনা কিন্তু হাসলো না, একটু চুপ করে থাকার পর চাপা স্বরে বলল, আপনাদের বলেছি বড় মামার মৃত্যুর ঘটনা আমার কাছে এখনো রহস্যজনক থেকে গেছে, কিন্তু এবার মনে হচ্ছে গত মার্চে ছোট মামার সঙ্গে এখানে আসার পর রাজেন দ্বিবেদী আমাকে অদ্ভুত কিছু কথা বলেছিলেন। সেগুলো হয়তো পাগলামি নয়। কি বলেছিলেন উনি? 1 মিনিট বলছি, বলে সুদেশনা ভেতরের দিকে দরজা বন্ধ করে এলো। তারপর বারান্দায় দাঁড়ালো, চারিদিকটা দেখে নিয়ে সে বলল, চলুন কর্নেলের কাছে যাই, ওরও শোনা দরকার। ততক্ষণে কর্নেল বাঁদিকে ফুলের ঝোপের ভেতর দিয়ে এগিয়ে গিয়ে একটা দরজার কপাট খোলার চেষ্টা করছে। সুদেশনা বলল, ওই দরজা দিয়ে একসময় আমরা লেকের ঘাটে যেতাম, কিন্তু দুবার দুটো বিষাক্ত সাপ দেখা দিয়েছিল বলে ঘাটে যাওয়ার সাহস হয় না। দাদামশাই বাবার আমলে তৈরি ঘাট ফেটে গেছে, ঝোপ গজিয়েছে। তাছাড়া লেকের জলটাও খারাপ। কেন জানেন? খনি এলাকার সব আবর্জনা লেকে ফেলা হয়। সেই হন্তদন্ত হাঁটতে হাঁটতে কথা বলছিল। কর্নেল ঘুরে আমাদের দেখে বললেন, আবার চোর ঢুকেছে নাকি? সুদেশনা হাসলো, না, আপনাকে নিষেধ করতে এলাম, ওই দরজাটা খুলবেন না। কেন? ওখানে বিষাক্ত সাপের উপদ্রব, তাছাড়া ঘাটে নামাও যাবে না। দেখেছি, বলে কর্নেল দরজার আগরটা হ্যাঁচকা টানে খুলে ফেললেন, কিন্তু কপাট ঠেলে সরানো গেল না। উঁকি মেরে দেখলাম ওপাশে ঘন ঝোপ গজিয়ে বাইরের দিকটাও দুর্ভেদ্য করে রেখেছে। এদিকে কপাটের তলার দিক মাটিতে কয়েক ইঞ্চি চাপা পড়েছে। কর্নেলও উঁকি মেরে দেখে আগরটা আটকে দিলেন। সুদেশনা বলল, কর্নেল, রাজেনবাবু সম্পর্কে আপনাকে একটা কথা বলতে চাই। বেশ তো, বলো। সুদেশনা আবার চারিদিকটা দেখে নিয়ে চাপা স্বরে বলল, গত মার্চে ছোট মামার সঙ্গে কান্দ্রা এসেছিলাম। একদিন বিকেলে হাঁটতে হাঁটতে রেল লাইনের ধারে গেছি। হঠাৎ দেখি রাজেনবাবু ওপাশের রাস্তা ধরে হন্তদন্ত এগিয়ে আসছেন। ভাবলাম, এই রে, পাগলের পাল্লায় পড়ে এবার কান ঝালাফালা হবে। তক্ষুনি আমি ঘুরে হাঁটতে শুরু করেছি, যেন ওকে দেখিনি। কিন্তু উনি দৌড়ে এসে আমার কাঁধ খামচে ধরলেন। খাপ্পা হয়ে ওকে থ্রেটেন করলাম। তখন কাঁধ ছেড়ে দিয়ে উনি পাগলাটে হাসি হেসে বললেন, ছোট মামাকে বলো তোমার বড় মামার সঙ্গে মাঝে মাঝে আমার দেখা সাক্ষাৎ হয়। সময় হলেই তোমার বড় মামা শত্রুকে ঢিট করে ফিরে আসবেন। জিজ্ঞেস করলাম, কে বড় মামার শত্রু? রাজেনবাবু বললেন, তা বলবো না, নাম বললেই আমাকে সে মেরে ফেলবে। আর আমি তো জজ নই যে শয়তানটাকে জেলে পুরবো বা ফাঁসি কাটে ঝোলাবো। কর্নেল সুদেশনার কথাগুলো মন দিয়ে শুনছেন বলে মনে হলো না। উনি বললেন, রাম সিং বা তার পালোয়ান ভাই যদি পাঁচিল টপকে গিয়ে ওই দরজার ওপাশে ঝোপগুলো না কাটতে চায়, অগত্যা আমাকেই হাত লাগাতে হবে। সুদেশনা অবাক হয়ে বলল, সত্যি বলছি কর্নেল, ঘাটে বিষাক্ত সাপ আছে, দুটোই নাকি কেউটে। ছোট মামা সচক্ষে দেখেছিলেন। রাম সিং লাঠি নিয়ে আসার আগেই সাপ দুটো লুকিয়ে পড়েছিল। কর্নেল হাসলেন, আমি রিটায়ার্ড সামরিক লোক, বনে জঙ্গলে গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা আছে। বিষাক্ত সাপের পাল্লায় বহুবার পড়েছি। তাছাড়া সাপ বিষয়ে আমার মোটামুটি অভিজ্ঞতা আছে। কথা বলতে বলতে আমরা সেই বারান্দার দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কর্নেল বাড়ির পশ্চিম দিকটা দেখিয়ে সুদেশনাকে জিজ্ঞেস করলেন, ওটা কি তোমাদের ঠাকুর ঘর নাকি? ছিল, তার মানে এখন নয়। কেন বলো তো? সুদেশনা আসতে বলল, ছোট মামিমা মৃত্যুর আগে স্বপ্নাদেশ পেয়েছিলেন ওই মন্দিরের বিগ্রহ কলকাতার বাড়িতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে হবে। মন্দিরটা নাকি অপবিত্র হয়েছে। কি বিগ্রহ ছিল? রাধা কৃষ্ণের অষ্টধাতুর বিগ্রহ।
মন্দির অপবিত্র হওয়ার কারণ কি তুমি জানো? শুনেছিলাম সেবায়েত ভদ্রলোক নাকি মদ খেতেন, মাতাল অবস্থায় রাধাকৃষ্ণকে মাংস খাওয়ানোর চেষ্টা করতেন। তাকে অবশ্য মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ছোট মামিমা মারা যাওয়ার আগেই মন্দিরে তালা আটকে দেওয়া হয়েছিল। আমার দুই মামাই কিন্তু ধর্মকর্মের ধার ধারতেন না। ইদানিং ছোট মামার ধর্মে একটু মতি হয়েছে। এখানে আসার পর বলছিলেন মন্দিরটা ভেঙে নতুন একটা মন্দির তৈরি করবেন, আবার রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। দোতলার একটা ঘরের জানলা থেকে বনশ্রী ডাকলো, তিতি, এই তিতি। সুদেশনা মুখ তুলে বলল, বলো। বাহ, তুমি দিব্যি রহস্য নিয়ে মেতে আছো, এদিকে আমি হিমশিম খাচ্ছি, শিগগির এসো। সুদেশনা হাসলো। বনি বৌদি অকম্মার ধারী, মাত্র কয়েকজন লোকের ব্রেকফাস্ট, তাতেই কুপকাত। সে হাসতে হাসতে চলে গেল। আমরা ঘরে ঢুকলাম। কর্নেল তার বিছানায় বসে স্বগতোক্তির ভঙ্গিতে মৃদু স্বরে বললেন, খাটের ঝোপগুলো পরিষ্কার করতেই হবে। সেন সাহেব কি বলেন দেখা যাক। জিজ্ঞেস করলাম, ঘাটে এমন কি আছে যে এত ঝুঁকি নিতে চাইছেন? কর্নেল একটু হেসে নেভে যাওয়া চুরুটটি ধরালেন। তারপর ধোঁয়া ছেড়ে বললেন, অন্য কোনো মানুষ যদি কেউটে সাপকে ভয় না পায়, আমি বা পাবো কেন? অবাক হয়ে বললাম, অন্য কোনো মানুষ? তার মানে ওখানে কাউকে দেখেছেন? মুখটি বুঝে থাকো, তিতি তোমার ফ্যান, তার প্রতি তোমারও আকর্ষণ স্বাভাবিক। আপনি এ বয়সেও সব সময় রসে টইটুম্বুর। তিতি আসলে আপনারই ফ্যান। কর্নেল হঠাৎ একটু গম্ভীর হয়ে বললেন, অনেক দূর থেকে বায়োনোকুলারে দেখা, তাহলেও আমি লোকটাকে ঘাটে ঝোপের মধ্যে বসে থাকতে দেখেছি। কিন্তু সাবধান, মুখ বুঝে থাকবে। ভেতরের দরজায় করানার ছিল কেউ। দরজা খুলে দেখি বনশ্রী এবং সুদেশনা আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছে। ঘাটের জঙ্গল পরিষ্কারের প্রস্তাবে কর্নেল সেন সাহেবকে রাজি করাতে পারলেন না। তার বক্তব্য, এতে চোরের খুব সুবিধা হবে, পালানোর জন্য কষ্ট করে পাঁচিল ডিঙোতে হবে না। তাছাড়া তিনি যখন থাকবেন না, তখন রাম সিং এর বউ ছেলেমেয়েরা লেকের দূষিত জলে স্নান করে অসুখ বাঁধাবে। দেহাতি মানুষজনের যা স্বভাব, ঘাটের দরজা খুলে স্নান করছে, সেই সুযোগে চোরও ঢুকে পড়তে পারে। আর বিষাক্ত সাপের ব্যাপারটা তো আছেই। সেই জন্য ঘাটের দরজার কপাটের তলায় মাটি ফেলে জ্যাম করে দেওয়া হয়েছে। অগত্যা কর্নেল আর তাকে পিড়াপিড়ি করলেন না। সেন সাহেব তার দুই বন্ধু সুশীল ভরদ্বাজ এবং রমেশ সিনহার জন্য উদ্বিগ্ন। তন্ময় এবং সৌমিত্রকে গাড়ি নিয়ে লাক্ষণপুরে তাদের খোঁজ নিতে পাঠালেন। কর্নেল সেন সাহেবকে বললেন, আমি আর জয়ন্ত একটু বেরোচ্ছি, 12টা সাড়ে 12টার মধ্যে ফিরব। কান্দ্রা রিসর্ট এরিয়াটা এখনো দেখা হয়নি। সেক্রেটারি বার্ড আমার সকালটা নষ্ট করে দিয়েছে। সেন সাহেব হাসতে হাসতে বললেন, পাখির ছবি পরে তুলবেন কর্নেল সরকার, আগে এই চোর রহস্যটা কিনারা করে দিন, দেখা যাক। বলে কর্নেল পা বাড়ালেন। গেট খুলে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম একজন তাগড়াই চেহারার সন্ডা মার্কা লোক এসে গেট ভিতর থেকে আটকে দিল। বললাম, কর্নেল, ওই সেই হরি সিং, ওকে পালোয়ান বলছিল সুদেশনা, একটুও বাড়িয়ে বলেনি। কর্নেল কোনো মন্তব্য করলেন না, তার মুখ বেজায় গম্ভীর। আমরা সংকীর্ণ পিচ রাস্তার পূর্ব দিকে হেঁটে যাচ্ছিলাম। বাঁদিকে খাদ ও পাথুরের রুক্ষ মাটির ওধারে রেল লাইন, ডান দিকে উঁচু জমির ওপর ইতস্তত একটা করে সুদৃশ্য আধুনিক স্থাপত্যের নিদর্শন, রং বেরঙের বাড়ি, মাঝে মাঝে পুরো ঝোপ জঙ্গলে ঢাকা জমি। কোথাও বাড়ির ভিত উঠেছে, লোহালক্কর বালি আর পাথরকুচির স্তূপ চোখে পড়ছিল, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। প্রায় 1 কিলোমিটার হাঁটার পর দেখলাম রাস্তাটা অন্য একটা চওড়া রাস্তার সঙ্গে মিশেছে। সেখানে একটা বাজার এবং চওড়া রাস্তার ওধারে নিচু জমিতে সরকারি কোয়ার্টার সারবন্দি দাঁড়িয়ে আছে। বাজারে তো কিছু ভিড় নেই। বাস স্ট্যান্ডে একটা বাস দাঁড়িয়ে আছে, বাজারটাও বেশ কেতাদুরস্ত। কয়েকটা ঝকঝকে চেহারার গাড়ি পার্ক করা আছে। বললাম, একেবারে পশ এরিয়া,
আপনি এখানে চুরুট কেনার জন্য যদি এসে থাকেন, দাম শুনে হয়তো দুঃখ পাবেন। কর্নেলের মুখে এতক্ষণে হাসি ফুটল। বললেন, না জয়ন্ত, চুরুটের যা স্টক আছে তাতে অন্তত এখনো 2 দিন চলে যাবে। আমার উদ্দেশ্য ছিল লাখানপুর জংশনে যাওয়ার বাস রুট দেখা। ওই দেখো, বাসটা লাখানপুর হয়ে ধানবাদ যাবে। তুমি এখানে অপেক্ষা করো, আমি বাসের খবরাখবর জেনে আসি। একটা বট গাছের ছায়ায় দাঁড়ালাম। কর্নেল একটু পরে ফিরে এসে বললেন, লাখানপুর এখান থেকে প্রায় 6 কিলোমিটার। কারণ পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে এগিয়ে গেছে। রেল লাইন গেছে সিধে নাক বরাবর। সারাদিনে 3 বার বাস যায়, 3 বার আসে। স্টেশন মাস্টার ভারী অদ্ভুত লোক তো। স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই বাস রুট আছে বলেননি? বলেননি, তার কারণ স্পষ্ট। কাল এখানে পৌঁছে আমরা কোনো বাস পেতাম না। লাখানপুরের দিকে শেষ বাস ছেড়ে যায় বেলা 3টেতে। কাজেই আমাদের এখানে রাত কাটাতেই হতো। কিন্তু লক্ষ্য করো, এখানে রাত্রিবাসের জন্য এখনো কোনো হোটেল গড়ে ওঠেনি। ভবিষ্যতে গড়ে উঠতে পারে যদি কান্দ্রা লেকের জল দূষণ বন্ধ করে শোধনের ব্যবস্থা করা হয়। যাই হোক, চলো ফেরা যাক। অদ্ভুত জায়গা, একটা সাইকেল রিক্সা বা এক্কা গাড়িটাইও নেই। সে কি, তুমি এইটুকু রাস্তা হেঁটেই নাকি বললে? বিচ্ছিরি রোদ। আহা, এমন মিষ্টি রোদকে বিচ্ছিরি বলো না। রাস্তার ধারে নির্দিষ্ট দূরত্বে একটা করে নানা জাতের গাছ লাগানো হয়েছে। সেগুলো এখনো তো বেড়ে ওঠেনি। কিছুক্ষণ পরে বললাম, সেন সাহেব ঘাট আবিষ্কার করতে রাজি হলেন না। স্বীকার করছি, ওর কথায় যুক্তি আছে। কিন্তু আপনি ওখানে একটা লোককে দেখতে পেয়েছিলেন। কি ধরনের লোক? রীতিমতো ভদ্রলোক। আশ্চর্য, ওখানে উনি কি করছিলেন? চুপচাপ বসেছিলেন। তারপর হঠাৎ গুঁড়ি মেরে ঝোপের আড়ালে অদৃশ্য। বয়স্ক লোক না? কর্নেল হাসলেন। চেপে যাও, এবার রোদ তোমার কাছে মিষ্টি হয়ে ওঠার সম্ভাবনা আছে। ওই দেখো, সুদেশনা এসে দাঁড়িয়ে আছে। কিছু দূরে একটা নিচু গাছের পাশে সুদেশনাকে দেখতে পেলাম। বললাম, কারোর জন্য অপেক্ষা করছে যেন। দেখা যাক বলে কর্নেল বাইনোকুলারে তাকে একবার দেখে নিলেন। আমার কাছে পৌঁছলে সুদেশনা একটু হাসলো। দোতলা থেকে দেখছিলাম আপনারা এদিকে কোথাও যাচ্ছেন। একা বেরোনো ছোট মামার বারণ। উনি স্নান করতে গেলেন, তখন বেরিয়ে পড়ার সুযোগ পেলাম। কর্নেল জিজ্ঞেস করলেন, স্নান করতে গেলেন বাইরে কোথাও? হ্যাঁ, উনি রুহা প্রপাতের নিচে স্নান করতে যান। শর্টকাটে তত কিছু দূর নয়। তা তোমার হাতে নতুন কোনো ক্লু এসেছে বুঝি? ঝটপট বলে ফেলো। আপনাকে রাজেনবাবুর বাড়িটা চিনিয়ে দেওয়া উচিত, সেই ভেবে চলে এলাম। আমি কি আপনার মতো আমার কি আপনার মতো চোখ আছে যে কোনো ক্লু খুঁজে পাবো? কর্নেল তার অট্টহাসিটা হাসলেন। অমনি আমাদের বাঁ পাশে ঝোপে ঢাকা পরজমি থেকে কে বলে উঠল, সাইলেন্স, সাইলেন্স। তারপর ঢিলে প্যান্ট শার্ট পরা এক রোগাটে চেহারার বৃদ্ধকে ঝোপের ভেতর থেকে উঠে দাঁড়াতে দেখলাম। সুদেশনা বলে উঠল, এই রে, সেরেছে। জজ সাহেব আমাকে দেখলে এক্ষুনি জেলে ভরবেন। সে রাজেনবাবুকে দেখতে পায়নি, এমন ভঙ্গিতে হনন করে হাঁটতে থাকলো। রাজেনবাবুর দৃষ্টি কর্নেলের দিকে। কর্নেল মাথার টুপি খুলে বিলিতিকে তাই অভিবাদন করে ইংরেজিতে বললেন, এই যে মিস্টার দ্বিবেদী, আমি আপনার বাড়ি খুঁজে ক্লান্ত। রাজেন দ্বিবেদী নেমে এসে আমার দিকে সন্দিগ্ধ দৃষ্টে তাকিয়ে বললেন, ইনি কে? আমার তরুণ বন্ধু জয়ন্ত চৌধুরী। ও একজন সাংবাদিক। রাজেনবাবু চাপা গলায় আমাকে বললেন, আপনাকে কিছু গোপন তথ্য দেব, খবরের কাগজে ফাঁস করে দেবেন। কর্নেল বললেন, আপনি ওখানে কি করছিলেন? আপনি বিকট হেসে সব ভেস্তে দিলেন। আপনার নামটা কি জানো? কর্নেল নীলাদ্রি সরকার। আপনার পকেটে আমার নেম কার্ডটা এখনো থাকা উচিত। রাজেনবাবু বুক পকেট থেকে কার্ডটা বের করে অদ্ভুত শব্দে হাসলেন। হ্যাঁ, আসলে কোনো একটা দিকে মনোসংযোগ করলে আমার আর কিছু মনে থাকে না।
আপনি ওখানে কি বিষয়ে মনোসংযোগ করছিলেন? রাজেনবাবু ফিসফিস করে বললেন, আমার বন্ধু ডক্টর B.K. সেনের প্রেতাত্মাকে ডাকছিলাম। বড্ড ভীতু, বুঝলেন। সকালে পার্বতীর মন্দিরে দেখা করার কথা ছিল, কিন্তু হঠাৎ দেখি শয়তান নরেশ ভার্মা নিচের দিক থেকে উঠে আসছে। অমনি আমি লুকিয়ে পড়লাম। নরেশ একটুখানি দাঁড়িয়ে থাকার পর আবার নেমে গেল। লেকের পশ্চিম পাহাড়ে কোথাও শয়তানটা ডেরা করেছে, আমাকে খুঁজে বের করতেই হবে। ও হ্যাঁ, আপনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন না? নিশ্চয়ই করব, কিন্তু আপনি আমাকে বলেননি কে ওই নরেশ ভার্মা। দাগি আসামি, গভর্নমেন্টের খনি দপ্তরে উঁচু পদে চাকরি করত। ইউরেনিয়াম পাচার করতে গিয়ে ধরা পড়েছিল। আমার এজলাসে সেই মামলা উঠেছিল। যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলাম, কিন্তু হাইকোর্টে গিয়ে মেয়াদ কমে 5 বছরের জেল হলো। তারপর শয়তানটা জেল থেকে পালিয়ে যায়। সে প্রায় 5 বছর আগের কথা। বলে রাজেনবাবু সাদা চুল আঁকড়ে ধরে কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে থাকলেন। কর্নেল বললেন, তারপর কি হলো মিস্টার দ্বিবেদী? সবটা মনে পড়ছে না। আমি একদিন এজলাস থেকে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তারপর কি যেন হয়েছিল। এখানে বাড়ি করেছেন কতদিন আগে? বাড়ি কি আমি করেছে আমার বড় ছেলে সুরেন্দ্র। তিনি কি এখন আছেন? রাজেনবাবু হাসলেন। সুরেন্দ্র থাকে ওড়িশার সম্বলপুরে, সেখানকার ডিএম। মাঝে মাঝে আসে। তাহলে এখানে আপনি একা থাকেন? একা কি থাকা যায়, একজন কাজের লোক আছে। নরেশ ভার্মার কথা বলুন মিস্টার দ্বিবেদী। হ্যাঁ, নরেশ। প্রায় 2 বছর আগে এক বিকেলে পার্বতীর মন্দিরে গিয়ে বসে আছি। হঠাৎ দেখি নরেশ চুপি চুপি নিচে থেকে উঠে আসছে। আমি তো হতভম্ব। কে যেন বলেছিল নরেশ জেল থেকে পালিয়েছে। যেই ওকে বলেছি, তুমি সেই নরেশ ভার্মা না, অমনি সে গা ঢাকা দিল। ফিরে এসে কান্দ্রা পুলিশ পোস্টে খবর দিলাম, পুলিশ গ্রাহ্যই করলো না। তারপর বেনামি একটা উড়ো চিঠি এলো, মুখ বুঝে না থাকলে আমি মারা পড়ব। সুরেন্দ্রকে সব জানিয়েছিলাম। সে আমাকে বলল, এ ব্যাপারে আমি যেন আর নাক না গলাই, যা করার সুরেন্দ্রই করবে। কিন্তু করেনি। রাজেনবাবু করুণ মুখে ফোঁস করে শ্বাস ছাড়লেন। কর্নেল বললেন, সম্ভবত আপনার নিরাপত্তার জন্য আপনার ছেলে এ ব্যাপারে ঘাটাঘাটি করেনি। আপনি কি এসব কথা আর কাউকে বলেছিলেন? ডক্টর সেনকে বলেছিলাম। তারপর সে হঠাৎ অপঘাতে মারা পড়ল। অপঘাতে না হার্ট অ্যাটাকে? তার প্রেতাত্মা আমাকে বলেছে অপঘাতে তার মৃত্যু হয়েছে। রাজেনবাবু চারিদিক দেখে নিয়ে আবার ফিসফিস করে বললেন, আপনি মিলিটারির লোক, তাই আপনাকে সব জানিয়ে রাখলাম। আর একটা কথা, ডক্টর পান্ডে ছিলেন সাংঘাতিক লোক। আমি কখনো তার কাছে চিকিৎসা করাইনি। অসুখ বিসুখ হলে সোজা লাখানপুরে চলে যাই। আপনি কোথায় উঠেছেন জানো? মৃন্ময়ী ভবনে, সেন সাহেবের বাড়িতে। হ্যাঁ, কি সর্বনাশ! তাহলে তো আপনাকে গোপন কথা ফাঁস করা আমার উচিত হয়নি। বড্ড ভুল করে ফেলেছি। ডক্টর পান্ডের বউ দজ্জাল মহিলা, তাছাড়া বিধবা হয়েও মুরগির মাংস খায়। বলে রিটায়ার্ড জজ সাহেব হন করে হাঁটতে থাকলেন। তারপর একটা বাড়ির আড়ালে উধাও হয়ে গেলেন। বললাম, ভদ্রলোক মানসিক রোগী তা ঠিক, তবে মাঝে মাঝে বেশ সুস্থ হয়ে ওঠেন। কর্নেল হাঁটতে হাঁটতে বললেন, আমার মনে হচ্ছে ইদানিং এমন কিছু ঘটেছে যা রাজেনবাবুর ওপর শক থেরাপির কাজ করেছে। তার মানে ঘটনার ধাক্কায় ওর স্মৃতিশক্তি মাঝে মাঝে চাঙ্গা হয়ে উঠছে। ঘটছেটা কি? জলজ্যান্ত নরেশ ভার্মা আর মৃত ডক্টর B.K. সেনের প্রেতাত্মার ঘন ঘন আবির্ভাব, এই তো। আরো কিছু ঘটেছে হয়তো, রাজেনবাবু যা বুঝিয়ে বলতে পারছেন না সম্ভবত। মৃন্ময়ী ভবনের কাছাকাছি গিয়ে দেখি সুদেশনা একটা কৃষ্ণচূড়ার ছায়ায় দাঁড়িয়ে আছে। আমাদের দেখে সে বলে উঠল, রাজেনবাবুর পাল্লায় পড়ে খুব নাকাল হয়েছেন দুজনে, তাই না? কর্নেল হাসলেন। তার বলতে। কি বলছিলেন উনি? নরেশ ভার্মা নামে একটা লোকের কথা। সুদেশনা চমকে উঠল।
নরেশ ভার্মা, নামটা তোমার পরিচিত নাকি? সুদেশনা ঠোঁট কামড়ে ধরে পা বাড়ালো, হাঁটতে হাঁটতে বলল, বড় মামার কাছে তাকে মাঝে মাঝে আসতে দেখেছি। মাইনিং ডিপার্টমেন্টের অফিসার ছিলেন। তার সম্পর্কে আর কিছু জানো না? না তো, বলে সুদেশনা থমকে দাঁড়ালো। হ্যাঁ, মনে পড়েছে, ছোট মামার কাছে শুনেছিলাম কি একটা খারাপ কাজের জন্য তার নাকি জেল হয়েছে। গেটের সামনে যেতেই সেই পালোয়ান এসে গেট খুলে দিল। কুকুরটা সাড়া পেলাম না, তাই জিজ্ঞেস করলাম, আপনাদের টম কি ঘুমোচ্ছে নাকি? সুদেশনা বলল, না, ছোট মামা স্নান করতে গেলে টমকে সঙ্গে নিয়ে যান, হাতে বন্দুকও থাকে। কর্নেল, এখন কফি খাবেন নিশ্চয়ই? কর্নেল বললেন, না, প্রায় 12টা বাজে। জয়ন্ত, তুমি স্নান করে নাও, আজ আমার স্নানের দিন নয়। সুদেশনা বলল, বাথটবে জল ভরা আছে, তবে কুয়ো থেকে তোলা জল তো ভীষণ ঠান্ডা। আমি ভানুমতিকে বলছি এক বালতি জল গরম করে দিয়ে যাবেন। জয়ন্তবাবু, একটু অপেক্ষা করুন। সে ভেতরে চলে গেল। আমি দক্ষিণের বারান্দা দিয়ে ঘরে ঢুকলাম, কিন্তু কর্নেল হনহন করে আবার ঘাটের দরজার দিকে এগিয়ে গেলেন এবং যথারীতি বাইনোকুলারে কিছু দেখতে থাকলেন। সম্ভবত সেই সেক্রেটারি বার্ট। দুদিকে দরজা আটকে ঝটফট প্যান্ট শার্ট বদলে নিয়ে পাজামা পাঞ্জাবি পরে নিলাম। তারপর ভেতরের দিকে দরজা খুলে দিয়ে বারান্দার দিকে দরজা খুললাম, কিন্তু কর্নেলকে দেখতে পেলাম না। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখে নিলাম, কোথাও উনি নেই। অবাক হয়ে দাঁড়িয়ে আছি। তারপর ঘাটের দরজা থেকে একটু দূরে পাঁচিলের পূব দক্ষিণ কোণে কর্নেলের টুপি চোখে পড়ল। উনি পাঁচিল ডিঙিয়ে ভেতরে নামলেন। তারপর পোশাক ছেড়ে সাফ করার পর হন্তদন্ত এগিয়ে এলেন। বারান্দায় উঠলে জিজ্ঞাসা করলাম, পাঁচিল ডিঙিয়ে কি করছিলেন? কর্নেল গম্ভীর মুখে বললেন, সেক্রেটারি বার্ট। ওহ কর্নেল, আমি বাচ্চা ছেলে নই। এবার কর্নেল মিটিমিটি হেসে বললেন, মুখটি বুঝে থাকবে কিন্তু, এতক্ষণে একটা ধোঁয়াটে রহস্যের লেজ ধরতে পেরেছি। বাকিটুকু অবশ্য এখনো অস্পষ্ট। তবে না, এসব কথা এখন নয়। উনি চেয়ারে হেলান দিয়ে বসে টুপি খুললেন। তারপর টাকে হাত বুলিয়ে বললেন, সুইচ টিপে ফ্যানটা চালিয়ে দাও, আসতে চলুক। আসলে ওর কাণ্ড কারখানা দেখে এত অবাক হয়েছিলাম যে ফ্যানটা চালিয়ে দিতে ভুলে গিয়েছিলাম। সুইচ টিপে টের পেলাম এতক্ষণ ঘরে বেশ গরম ছিল। কিছুক্ষণ পরে ভেতরের দরজা দিয়ে সুদেশনা আর ভানুমতি এলো। ভানুমতির হাতে গরম জলের বালতি। সে বাথরুমে বালতিটা রেখে ঘোমটায় মুখ আড়াল করে চলে গেল। সুদেশনা বলল, জয়ন্তবাবু, স্নান করে নিন। কর্নেল হঠাৎ আস্তে রাখলেন, টিটি, বলুন, তোমার বড় মামার শেষকৃত্য কোথায় হয়েছিল? কেন, এখানেই লেকের পূর্ব দিকে শ্মশান আছে, সেখানে। তুমি তখন উপস্থিত ছিলে? না, খবর পেয়ে তন্ময়দা এবং সৌমিত্রের সঙ্গে এখানে পরদিন এসেছিলাম। সুদেশনা একটু অবাক হয়েছিল। কর্নেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন একথা জানতে চাইছেন? ইচ্ছক কৌতূহল। তা ওর মৃত্যুর সময় শুধু তোমার ছোট মামা এখানে ছিলেন? হ্যাঁ, কাল রাত্রে আপনাকে তো ছোট মামার ডিটেলস ঘটনাটা বললেন। ঠিক আছে, জয়ন্ত, স্নান করে ফেলো। এই সময় টমের সাড়া পাওয়া গেল। সুদেশনা বলল, ছোট মামা স্নান করে ফিরলেন মনে হচ্ছে। সেন সাহেব ভেতরের দরজায় উঁকি মেরে বললেন, একটা সাংঘাতিক দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলাম কর্নেল সরকার। একটা প্রকাণ্ড পাথর পাহাড়ের ওপর থেকে গড়িয়ে এসে আমার কয়েক ইঞ্চি দূর দিয়ে জলে পড়ল। বুঝতে পারলাম না এটা কেউ আমাকে লক্ষ্য করে ঠেলে ফেলেছে নাকি দুইবাত। এনিওয়ে, আর আমি রুহা প্রপাতে স্নান করতে যাচ্ছি না। ওহ, কি সাংঘাতিক ব্যাপার। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।